এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে ধানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনারা অনেকেই যে হাইব্রিড বীজ কীভাবে উৎপাদন করে এই বিষয়টা জানতে চেয়েছেন। তাই আমি ধানের বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান BRRI কিভাবে তাদের হাইব্রিড ধান উৎপাদন করে তার প্রযুক্তিটি আপনাদেরকে আলোচনা করব, এবং সেই সঙ্গে একজন কৃষক পর্যায়ে কিভাবে হাইব্রিড ধান নিজেই উৎপাদন করে ব্যবহার করতে পারেন এই সম্পর্কে একটা প্রযুক্তি আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমি বাংলাদেশ ধান গবেষণার ফ্যাক্টশিটের মাধ্যমে প্রযুক্তিটা আপনাদের কাছে ব্যাখ্যা করছি। বীজ উৎপাদনের গুরুত্ব, এখানে হাইব্রিড ধানের বীজ উৎপাদন করতে গেলে আমাদেরকে দুইটি ভিন্ন জাতের মধ্যে ক্রস করাইতে হবে বা সংকরায়ন করে দিতে হবে। এর ফলে যে বীজটা বা প্রথম প্রজন্ম সেটাকেই হাইব্রিড বীজ হিসেবে ব্যবহার করা হয়। তাই এই ধানের বীজ উৎপাদন করতে গেলে কিছু কৌশল অবলম্বন করা হয়। এই কৌশলগুলো কিভাবে করা হয় আপনারা এটা দেখেন। এইখানে আপনারা মাঠে একটা ছবি দেখছেন, যে ছবিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লাইন, আবার এখানে অন্য জাতের কিছু লাইন এইভাবে লাগানো হয়েছে। তো এইটা হলো যে দুইটি ভিন্ন পিতৃ ও মাতৃ সারির মধ্যে সংকরায়ন বা ক্রসের মাধ্যমে হাইব্রিড ধানের বীজ উৎপাদন করা হয়। তো এটা কীভাবে করা হয়? প্রথমে যেমন আমাদের BRRI হাইব্রিড ধান 1, এটার জন্য মাতৃ সারি নেওয়া হয়েছিল IR 58025 এ, এবং পিতৃ সারি ছিল BR 827R। এই দুটো হলো মাতৃ সারি এবং পিতৃ সারির পরিচয়। এই দুটো সারির মধ্যে ক্রস করানো হয়েছে। তাহলে মাতৃ সারির জীবনকাল এখানে পিতৃ সারির চাইতে 10 দিন কম হয়। বীজতলায় পিতৃ সারিটা 10 দিন আগে বপন করতে হয়। এইভাবে অন্যান্য হাইব্রিড ধানের বীজ উৎপাদন করা যায়, এবং শুধুমাত্র পিতৃ সারি ও মাতৃ সারি পরিবর্তন করে। এখন বীজ বপন কিভাবে করা লাগবে? পিতৃ ও মাতৃ সারির ফুল একসাথে ফোটানোর জন্য পিতৃ সারি 3 কিস্তিতে বপন করতে হবে। প্রথম কিস্তিতে 4/1 এর 3 দিন পর দ্বিতীয় কিস্তিতে 2/1 বা অর্ধেক অংশ, এবং তার 4 দিন পর 4/1 বীজ তৃতীয় কিস্তিতে বপন করতে হবে। দ্বিতীয় কিস্তিতে বপনের 10 দিন পর মাতৃ সারির বীজ বপন করতে হবে। এখানে আপনারা চারা রোপণের যে দৃশ্যটা দেখছেন, যে উপযুক্তভাবে জমি তৈরি করিয়া প্রথমে পিতৃ সারি বা আর সারি বলা হয়, এই যে আর সারি এই পাশেও আছে, এই পাশেও আছে, এই আর সারি, এবং তার 10 দিন পর মাতৃ সারি বা এ সারি রোপণ করা হয়। এই ক্ষেত্রে মাঝে 8 সারি মাতৃ সারি, এখানে 8 সারি মাতৃ সারি, এবং দুই পাশে 2 সারি পিতৃ সারি। এইটা একটা পিতৃ সারি, এই পাশেও 2 সারি পিতৃ সারি। এবং পাশাপাশি চারা রোপণের ক্ষেত্রে 2 পিতৃ সারির মাঝে 30 সেন্টিমিটার এবং 2 মাতৃ সারির মধ্যে 15 সেন্টিমিটার গ্যাপ রাখা হয়, এবং পিতৃ ও মাতৃ সারির মাঝে দুইটার মাঝে 20 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখা হয়। প্রতি সারিতে 15 সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করা হয়। এবং চারা রোপণের ক্ষেত্রে বড় মৌসুমে চারার বয়স 30 দিন আর আমন মৌসুমে চারার বয়স 21 দিন হতে হবে। পিতৃ সারির চারা এমনভাবে রোপণ করতে হবে যেন প্রতি সারিতে দ্বিতীয় কিস্তির চারা 2/1
এবং প্রথম এবং তৃতীয় কিস্তির চারা 1/4 ও 1/4 অংশ সংখ্যক এত সংখ্যক থাকে। সাধারণ কিছু ব্যবস্থাপনা আছে, এখানে ছবিতে আপনারা দেখছেন 2 পাশে 8 সারি, মাঝখানে 1 সারি, এটা মাতৃ সারি 8টা এবং 2 পাশে 2 সারি করে 8 সারি দেওয়া আছে। অনুমোদিত মাত্রায় সার ব্যবহার করতে হবে, 7 দিনের মধ্যে গুছি পূরণ সম্পন্ন করতে হবে এবং পিতৃ সারি ক্ষেত্রে দ্বিতীয় কিস্তির চারা ব্যবহার করতে হবে। ফুল ফোটার আগেই মাঠ থেকে অনাকাঙ্ক্ষিত গাছ বাছাই করে তুলে ফেলতে হবে, মাঠ সর্বদা আগাছা মুক্ত রাখতে হবে। আচ্ছা, বিশেষ ব্যবস্থাপনার মধ্যে যে অনেক সময় ডিগ পাতা ছাঁটাই, ফ্ল্যাগ ডিপ বলি আমরা, প্রাথমিক কুশিতে থোর বের হইলে প্রতিটা গাছের বা ডিগ পাতার 3/1 অংশ কেটে ফেলতে হবে। এতে পরাগরেণু সুষমভাবে বন্টন এবং বিস্তারে সহায়ক হবে, যা অধিক বীজ উৎপাদনের ভূমিকা রাখে। GA3 প্রয়োগ, এটা একটা হরমোন, আপনারা জানেন যে শতকরা 5 থেকে 10 ভাগ এবং 30 থেকে 40 ভাগ গাছে ফুল বের হলে GA3 প্রয়োগ করতে হবে। সম্পূরক পরাগায়ন, ফুলের পরাগরেণু ধরার সময় বাঁশ অথবা মোটা রশি টেনে পিতৃসারির গাছগুলিকে ঝাঁকিয়ে দিতে হয়। এতে করে মাতৃসারি পরাগায়ন সহজ হবে এবং বীজ উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে। ফসল কাটা ও মাড়াই, ফসল কাটার 7 থেকে 10 দিন আগে মাঠ থেকে পানি বের করে দিতে হবে। মাতৃসারির প্রধান ছড়ায় 80% দানার রং খড়ের মতো হলে ফসল কাটতে হবে। এই ক্ষেত্রে পিতৃসারির গাছগুলোকে আগে কেটে মাঠ থেকে সরিয়ে ফেলতে হবে, মাতৃসারির গাছগুলোকে পরে কেটে পিতৃসারির আগে মাড়াই করতে হবে, অন্যথায় পিতৃসারির বীজ মিশে সংকর বীজের বিশুদ্ধতা নষ্ট করতে পারে। তো আপনারা ভিডিওটা যারা দেখলেন তারা একটা আইডিয়া পেলেন। এর মানে এই নয় যে আপনি এইটুকু জ্ঞান দিয়ে হাইব্রিড ধানে বীজ উৎপাদন করতে পারবেন, তবে অদূর ভবিষ্যতে আপনাদের হয়তো যারা হাইব্রিড বীজ কৃষক লেভেলে উৎপাদন করতে চান, তার জন্য আমাদের ধান গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন প্রযুক্তি অবলম্বন করতেছেন। ভবিষ্যতে আপনারা নিজেরাই নিজেদের বীজ উৎপাদন করতে পারবেন।